মার্কাজোর তালিম ইন্টারন্যাশনাল হিজরপুর মাদ্রাসার উদ্যোগে আজকে এই ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাফাকুদ্দিন মিয়া উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ, যার জন্য আপনি এখানে এখনো বসে আছেন। প্রফেসর ডক্টর আবুল মোহাম্মদ জাকারিয়া, উপস্থিত রাজীব উদ্যানের নীতিকল্প এলাকার মুরব্বিয়ান এবং বাড়িতে বসে আমাদের যে সকল মা বোনেরা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। রাত এখন 11:30 বাজে। আমি আরো দুই একটি ওয়াজ করে আজকে এখানে এসেছি। এই এলাকা একটা গার্মেন্ট বেস এলাকা, এখানে প্রচুর শ্রমিক এখানেও বসে আছেন এবং এই এলাকাও বসবাস করে। ওয়াজ মাহফিলে যখন আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, আমরা চেষ্টা করি সে নির্দিষ্ট সময়কে অন্তত একটু দেখা সাক্ষাৎ করে 2-4 কথা বলার জন্য। কিন্তু একটা জিনিস আমরা কখনো কখনো ভুলে যাই, যে ইসলামের জলসা, এখানে ইসলামের কথা বলতে হবে। যারা বয়ান করে তারা অনেক চিন্তা ভাবনা করে নিয়োগ নিয়ে আসে, কিন্তু আমরা অনেক সময় তারা শুরু করার আগে আমরা বাধা দিয়ে আমাদের কাজটা আগে করে ফেলি। এইটাই যাওয়া হয়ে আসছে। আমরাও চেষ্টা করি যে না, আমরা কেউ একটু ওয়াজ শুনে আসতে দিলে বলবো, কিন্তু সময় স্বল্পতার জন্য অনেকগুলো প্রোগ্রাম থাকতে আমরা সেটা পারি না। সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে ওনার মতো উনি একজন মানুষ মাত্র শুরু করেছিলেন, উনি আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ। সেজন্য আমি বেশি কিছু বলবো না। আমি খালি একটা কথা বলতে চাই, মাঝে মাঝে ঢাকায় যারা আছেন, আমার পরিচিত জনরা, আমার বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা বলার চেষ্টা করে যে এই গার্মেন্টস দিয়ে জ্ঞানটা আসতে হয় কেন? এখানে কি মালিকটা খারাপ, শ্রমিকটা খারাপ, না নেতা হিসেবে আমি কিংবা এলাকাবাসী খারাপ? আপনারা দেখেন নানান রূপে তো অনেক গার্মেন্টস আছে, গাজীপুরেও তো প্রত্যেক জেলায় অনেক গার্মেন্টস আছে সদস্য, সেখানে নিশ্চিতভাবে 2-4টা যাই হয়। কিন্তু এই সাভারে প্রতিদিন তো আমরা কোথাও ঝামেলা হচ্ছে, এইটা রহস্য আমরা বুঝি। আমি একটা কথা বিনয়ের সাথে বলতে চাই, কয়েক মাস আগে অনেক ঝামেলা ছিল, কোথাও আমাদেরকে কিংবা বিপ্লবকে আপনারা দেখেন নাই যে আমার কথাবার্তা এমন আচরণ করেছে যে আমি ক্ষমতা দেখাচ্ছি, গায়ের জোরে কোনো কিছু বলার চেষ্টা করছি, কিংবা আপনাদের কোনো কাজ করতে বাধ্য করেছি, করি না, অনুমতি করেছি। তবে একটা পর্যায়ে এটা সমাধান হয়েছে। কিন্তু এখনো আমার কাছে মনে হচ্ছে, কিংবা আমার কাছে খবর আছে যে কয়েকদিন পরপরই আপনারা নতুন নতুন দাবি দাওয়া নিয়ে আপনারা মালিকের কাছে চেষ্টা করছেন তাদেরকে গায়ের জন্য শীর্ষ আদায় করেন। আমি মানি অনেক মালিক আপনাদের ন্যায্য দাবি পূরণ করছে না, কিন্তু এই জিনিসগুলো তো অনেক বছর ধরেই হচ্ছে, হঠাৎ করে তো হয় না। 2টা কাগজ পাশাপাশি, একটা বড় গার্মেন্টস, সেটা অনেক ভালোভাবে চলছে, অনেক পুরানো গার্মেন্টস, তাদের টিফিনের টাকা বলেন, হাজিরা বোনাস বলেন, বেশি থাকতেই পারে, আপনারটা কম, কারণ ওইটাই কেন বেশি চাই, সেটার জন্য আপনি নতুন করতে দাবি দেওয়া পেশ করতে পারেন না। কোনো গার্মেন্টস 5 তারিখে 7 তারিখে বেতন দেয়, কোনো গার্মেন্টস 10 তারিখ 12 তারিখে দেয়। এটা তো 3-4 বছর চলছে, যে হঠাৎ করে এখন আপনার মালিককে চাপ দিচ্ছেন কেন? চাপ দিতে বলেন যেন আমাদের 7 মাস থেকে 2 মাস পর থেকে 5 তারিখে উঠতে বেতন দেবেন। যৌক্তিকভাবে হোক, মালিককে সুযোগ দেন। এখন আপনার মালিককে সুযোগ দেবেন না, মালিকের বাইরে অর্ডার আছে, সে অর্ডার দিতে পারবেন না। আপনারা জানেন না যে সম্মেলনকে আপনি ঠিক মতো অর্ডার না দিতে পারলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার খরচা, এইসব ব্যাপারে কোনো খাতির করে না। এবং এমনও শুনেছি যে একটা গার্মেন্টস এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা আমাদেরকে বলার চেষ্টা করে যে ভাই আর পাচ্ছি না, যা আছে কথা কি করবে, দিতে 200, 300, 400। এখন মালিক যখন দেখবে তার আর কোনো উপায় নাই,
তখন কিন্তু সে ঢাকায় টাকায় করে শেষ কথা করবে না। এরা 5 বছর ধরে তাদের নাকি ঝামেলা করছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি খুব সবর্ণে জেনেছি যত তারা আপনাদের সমস্যা তার থেকে ঢাকার কিছু নেতারা সমস্যা তৈরি করছে, আপনাদের মাথায় নানা রকম পরামর্শ দিচ্ছে এবং দিয়ে দিয়ে এই অশান্তটা 80 লাখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আমি একটা কথা বিনয়ের সাথে বলতে চাই, আপনারা অবশ্যই আন্দোলন সংগ্রাম করবেন, অবশ্যই যৌক্তিক দাবি আপনারা পেশ করবেন, কিন্তু কাজ বন্ধ করে মালিকের ক্ষতি করে দাবি দেওয়ার আদায় সেই পুরানো সিস্টেম না করে আপনি দাবি দেওয়ার চেষ্টা করেন, কাউকে ঝিল্লি করবেন। এই থেকে চাকরি করে কিন্তু আপনার রুটি রোজগারের ব্যবস্থা হচ্ছে, আপনাদের দুই পয়সা পেয়ে বাড়ি ভাড়া দিয়ে চলছেন, নিজে চলতে পারছেন, পরিবারকে চালাচ্ছেন, এই ব্যবস্থা হচ্ছে। সেই জন্য এই এলাকার আপনারা ভোটার হিসাবে এই জাগরণ এলাকায় আপনাদের পাশে চাইছেন, এই এলাকার নেতা হিসেবে আমার বিনীতভাবে আপনার কাছে অনুরোধ করি, অন্যায় কথায় না করে নিজেদের কতটুকু যৌক্তিকভাবে আন্দোলনটা করবেন, মালিককে ধরবেন, সুপারভাইজার কাছে দাবিটা পেশ করবেন, এটা এই ব্যাপারে আপনারা আন্তরিক হন এবং নিয়মতান্ত্রিকভাবে আপনারা দাবিটা আদায় করার চেষ্টা করবেন। কোনো মালিককে চিহ্নি করে গার্মেন্টস বন্ধ করে এইভাবে করতে গেলে মালিকও একসঙ্গে অনেক কিছু সইতে পারবে না এবং আপনারা অনেক কিছু বাড়াবাড়ি করে এমন একটা পরিস্থিতি হবে, কারণ তারা তো টাকা আলো, তাদের কাছে টাকা আছে, যখন দেওয়ার ফিরতে দেবে তার টাকা শক্তি দিয়েই সে হয়তো অনেক কিছু করার চেষ্টা করবে। আমি মানলাম যে আপনাদের গার্মেন্টস আছে দেখেই আজকে আমাদের এলাকায় এইসব বড় বড় বিল্ডিং হয়েছে, আজকে ম্যাক্সিমাম লোকই গাড়ি ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা ভাড়া পাচ্ছে, এই এলাকার চেহারা পাল্টে গেছে। সেই জন্য এইসব মালিক, এইসব গার্মেন্টস শ্রমিকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু আমরাও চাই এই বন্যাটা আমাদের জন্য না হয়। এই এলাকায় আমি 2 বছর ছিলাম, 96 এবং 2010 বছর। এই এলাকাটা আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে। আমার বাবা 1943 থেকে 85 সাল পর্যন্ত 45 বছর এই এলাকার চেয়ারম্যান ছিলেন। আমি 96 এবং 2000-এ 2 বার পর 10 বছর চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম। আমার ছোট ভাই বিপ্লব 2003-এ একবার, 2008-এ একবার, সে 11 বছর চেয়ারম্যান ছিল। 2014 সালে সে ভাইস চেয়ারম্যান হয়েছে। আমার বোনের হাজব্যান্ড হুমায়ুন ভাই, বড় বোনের হাজব্যান্ড, আমার বোনটা মারা গেছে 2011 সালে ব্রেস্ট ক্যান্সারে। উনি 1984 থেকে 2011 সে 27 বছর একজন চেয়ারম্যান ছিল। আমি ক্যারেক্ট করে দিয়ে পড়াশোনা করেছি, মির্জাপুর ক্যারেক্ট করে দিই। আমি মানুষের মেডিকেল থেকে MBBS পাস করেছি। আমি 5 বছর BCS পাস করে 5 বছর চাকরি করেছি। চাকরি করে পদত্যাগ করে সরকারি নিয়ম অনুযায়ী MP ইলেকশনের দায়িত্ব হলে মনোনয়নপত্র জমা দিতে হলে তার আগে পদত্যাগ করেই মনোনয়নপত্র জমা দিতে হবে এবং 96-এ পদত্যাগ করে আপনাদের যদি MP হলাম। আমার বাবাও 80 সালে এই সময় ধানের শেষ MP হয়েছে। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমাকে 3বার জেল কাটতে হয়েছে, আমার নামে এখন 53টি মামলা। আমরা রাজনীতি করার জন্যই আমাদের জন্ম হয়েছে। 15 বছর, 16 বছর, 17 বছর আমরা রাজনীতি করতে পারিনি। এখন করার ইচ্ছা আছে, আপনাদের কল্যাণে আপনাদের পাশে থাকার ইচ্ছা আছে। আর আমাকে আপনার ফোনটা মনে করে কাজে লাগান, কোনো সমস্যা থাকে আমাদেরকে বলতে পারেন, আমরাও চাকরি করি। কিন্তু হয় কি, দূরের থেকে বলে যে আসলে কি এমন এলাকা, যে এলাকার কাজের মতো গার্মেন্টস নিয়ে সমস্যা হয়। আমি বিনীতভাবে আপনাদের কাছে বলবো, এই ব্যাপারটা আপনার বিবেচনা থেকে আপনারাও সুন্দরভাবে চাকরি করেন, আপনার যৌক্তিক ন্যায্য বেতন পেয়ে আমরাও শান্তিতে থাকতে চাই। এই এলাকাটা আসিয়া একসময় অনেক সমস্যা ছিল, এখন আসিয়া গ্রামের শ্রমিকরা তাদের যৌক্তিক দাবি অনেক সমস্যার সমাধান হয়েছে। বাকি যা যা আছে সেগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। আমি এই প্রত্যাশা নিয়ে, এই আশা নিয়ে, এই কথা বলার জন্য আজকে জানতে এসেছি, যেখানে অনেক শ্রমিক ভাইয়েরা থাকতো, তাদের উদ্দেশ্যে আমাদের আবেদন, একটি কথা আমি নিবেদন করতে চাই। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা ভালোভাবে সুন্দরভাবে আপনারা চাকরি করবেন এবং আমার যে কথাটাকে বিবেচনা করবেন, আমরা সবাই মিলে একটি সুন্দর সভা, সুন্দর ইয়ারপুর, সুন্দর আশুলিয়া, সুন্দর যাত্রা করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে
হাফেজ। এবং আজকে এই বিশুদ্ধ ওয়াজ মাহফিল আমি শুরু দিয়েছি, সব জায়গায় আমার সামনে কিছু অর্থনৈতিক সহযোগিতা করে আজকেও আমার নাম 25,000 টাকা এই মাহফিলের জন্য এখন দিয়ে যাচ্ছি। আগামী দিন আপনাদের সাথে আপনাদের দেশে থেকে এলাকা উন্নয়ন করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।